আর পাকিস্তান জিন্দাবাদ লাগিয়ে মুসলমান ছেলেদেরকে সমস্যায় ফেলার জন্য, মুসলমান এলাকাকে কলঙ্কিত করার জন্য তারা চেষ্টা করেনি, শুধু এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। অনেকেই বলেছেন সামনে ভোট আছে, তাই লাশ বাড়লে নাকি বিজেপির ভোট বাড়বে, তাই বিজেপি চাইছে হিন্দু আর মুসলমানের মধ্যে সম্পর্কের একটা ফাটল তৈরি করে তারা নিজেদের ভোট বাক্সকে বড় তৈরি করতে। আমরা পরিষ্কার করে বক্তব্যের শুরুতে জানিয়ে দিতে চাই, এই ওয়াকফ আন্দোলন অনেকেই এটাকে দেখাতে চাইছে যে এটা হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন। আপনারা জানেন, আমার হিন্দু ভাইরাও লেখাপড়া জানেন, তারা যে সবাই বিজেপি করেন বিষয়টা এমন নয়। তারা নিশ্চয়ই জানেন যে আজকে মসজিদের জায়গা দখল করার ষড়যন্ত্র চলছে, কবরস্থান ঈদগার জায়গাকে দখল করার জন্যই এই কালা কানুন পার্লামেন্টে তৈরি করা হয়েছে। আমরা সেই মসজিদের সম্পত্তি, কবরস্থান ঈদগাহের সম্পত্তি, খানকার সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা সরকারের কালা কানুনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে মুসলমানরা সোচ্চার হয়েছে। আমি আমার হিন্দু ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি মন্দিরের সম্পত্তি দখল করার জন্য আইনসভায় আইন তৈরি হয়, যদি শ্মশানের সম্পত্তি, দেবত্ব সম্পত্তি দখল করার জন্য আইনসভায় আইন তৈরি হয়, তাহলে আপনারা সেই আইনের বিরোধিতা করবেন না সেই আইনের সমর্থন করবেন? নিশ্চয়ই আপনারা বিরোধিতা করবেন। এটা বিরোধিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব। তাহলে আপনাদের মন্দিরের সম্পত্তি, আপনাদের শ্মশানের সম্পত্তি, আপনাদের দেবত্ব সম্পত্তি রক্ষা করার জন্য যদি আপনারা প্রতিবাদ করতে পারেন, তবে মুসলমানদের মসজিদের সম্পত্তি, মুসলমানদের মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি, মুসলমানদের ঈদগাহ খানকার সম্পত্তি, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, তা রক্ষা করার পরিবর্তে আত্মসাৎ করার জন্য যদি কেন্দ্রের সরকার কালা কানুন আইন তৈরি করে আর তার বিরুদ্ধে যদি মুসলমানরা আন্দোলন করে, তাহলে হিন্দু ভাইরা কেন মনে করবেন যে এটা তাদের বিরুদ্ধে আন্দোলন? আমি আশা করি আমার হিন্দু ভাইদের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছাচ্ছে। আমি তাদের অনুরোধ করব, এই আন্দোলনকে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার আন্দোলন নয়। এভাবে যারা ব্যাখ্যা তৈরি করতে চাইছে, জেনে রাখবেন তারা আমার এবং আপনার শত্রু। তারা দেশে উন্নয়ন চান না, তারা দেশে বেকারের চাকরি চায় না, তারা চাষির ফসলের মূল্য চায় না। তারা শুধুমাত্র হিন্দু আর মুসলমান, মন্দির আর মসজিদ, এই দুটো খেলা দিয়ে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায়। তাই ভাই আমার, এই আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয়। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকফ নিয়ে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না। আমি বলতে চাই, আমি তো জানি আমাদের দিদি, তিনি আইনের ছাত্র ছিলেন। যখন পার্লামেন্টে কোনো আইন তৈরি হয়, সেই আইনকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না, কোন রাজ্যের হাইকোর্ট বলতে পারেন না যে আমরা ওই আইন আমাদের রাজ্যে কার্যকরী করব না। এটা যদি কেউ বলে থাকেন, তাহলে জানতে হবে তিনি আইনকে নিয়ে যথাযথভাবে পড়াশোনা করেননি। তাই আজকে মুসলমানদের মাথার উপরে যখন কালো মেঘ তৈরি হয়েছে, মুসলমানদের মাটি পায়ের নিচে থেকে শুধু মাটি সরিয়ে নেওয়া নয়, সেরা চপ্পলকেও সরিয়ে নেওয়ার যখন চেষ্টা চলছে, তখন মুসলমানদের আন্দোলনের ভাষাকে কেউ বন্ধ করতে আসবেন না। আমি শাসকের কাছে, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে
যেমন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের কাছে আবেদন করব, তেমন আমি ফাঁসিবাদী শক্তি বিজেপির কাছে আবেদনের পরিবর্তে হুঁশিয়ারি দিয়ে বলবো, আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে। বাবা সাহেব আম্বেদকর তিনি নিম্নবর্ণের মানুষ ছিলেন, কিন্তু তিনি উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন। তার দায় যে তিনি নিম্নবর্ণের মানুষ। আমাদের মানিকদা এসেছেন, তিনি অতিথি হিসেবে এসেছেন, তিনি দেশের কথা বলেছেন, উন্নয়নের কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন, সৌভ্রাতৃত্বের কথা বলেছেন। আমরা তাকে আগলে নিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়েছি। আমরা মনে করিনি যে মানিকদা নিম্নবর্ণের মানুষ, মানিকদা হিন্দু সম্প্রদায়ের মানুষ। কেন? ভারতবর্ষের প্রাগৈতিহাসিক যুগ থেকে দেখুন, এখানে মোগলরা 500 বছর শাসন করেছে, এখানে সুলতানরা 200 বছর শাসন করেছে, এখানে ইংরেজরা 200 বছর শাসন করেছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান করে কেউ ক্ষমতায় থাকেনি। আজকে নরেন্দ্র মোদী সে জেনেছেন 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি পূরণ হয়নি। শুধু মুসলমানরা বিদ্রোহ করবে না, হিন্দুরাও বিদ্রোহ করবে। তাই হিন্দু ভাইদেরকে তিনি মন্দিরের ললিপপ দেখিয়ে তিনি বোঝাচ্ছেন যে মুসলমান খাতরা, মুসলমানরাই ভয়ঙ্কর। কিন্তু হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই এলাকার মুসলমানরা কখনো আপনাদেরকে কখনো শত্রুতার সঙ্গে ব্যবহার করেছে? গোটা দেশে কেউ বলতে পারবেন? অনেক জায়গায় পাকিস্তানের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পতাকা নিয়ে প্রকৃত ব্যবসা যে শুভেন্দু অধিকারীরা করে, প্রকৃত ব্যবসা বিজেপি করে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে তারা একাধিক জায়গায় বিজেপির তারা পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য এই পাকিস্তানের পতাকাকে তারা রাজনৈতিক ব্যবসা হিসাবে নিতে চায়। তারা মুসলমানদেরকে বোঝাতে চায়, গদি মিডিয়া দিয়ে তারা শোনাতে চায় হিন্দু ভাইদের কাছে যে দেখো, মুসলমানরা ভারতের খায় আর পাকিস্তানের পতাকা উড়ায়। কিন্তু পাকিস্তানের পতাকা সিপিএম এর অফিসে থাকে না, পাকিস্তানের পতাকা কংগ্রেসের অফিসে থাকে না, পাকিস্তানের পতাকা তৃণমূলের অফিসে থাকে না। পাকিস্তানের পতাকা কেন বিজেপির অফিসে থাকে? এই প্রশ্ন পুলিশকে করতে হবে, শুভেন্দু অধিকারীকে। আমরা জানতে চাই, দুটো ছেলে তারা বনগাঁ এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পাকিস্তানের পতাকা নিয়ে রেল স্টেশনের মধ্যে টাঙিয়ে দিল, রেল স্টেশনের বাথরুমে। আমরা সবাই বুঝলাম এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের মধ্যে আরো বড় বড় পাকা মাথা আছে। তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা কোন সংগঠনের লোক? তারা একজন বললেন আমি বিজেপির সদস্য, আর একজন বললেন আমি সনাতনী মঞ্চের সদস্য। আমরা ভাবলাম তাহলে ওদের মাথা, ওদের গুরুদেরকেও বিজেপি এনে জিজ্ঞাসাবাদ করবে। কারা সনাতনী মঞ্চ চালায়, তারা এই রাজ্যে কোথায় কোথায় অঘটন ঘটিয়েছে, তাদেরকেও নিশ্চয়ই পুলিশ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাদের কান ধরে তাদের খুঁজে বার করবে। কথায় বলে যে কান ধরলে মাথা চলে আসে। এবার বোধহয় প্রকৃত ষড়যন্ত্রের যারা মাথা তাদেরকে খুঁজে বার করা হবে। পরের দিন দেখা গেল তারা নিম্ন আদালত থেকে জামিন পেয়ে তারা বাইরে বেরিয়ে এলো। আর বিজেপির যিনি নেতা বিধায়ক, তিনি বড় ফুলের মালা নিয়ে এই পাকিস্তানের পতাকা উড়ানো দুজন অপরাধীকে বড় ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য জেলখানার বাইরে দাঁড়িয়ে থাকলো। তাহলে কারা মাথা, কারা পাকিস্তানের পতাকা নিয়ে ব্যবসা করে, কারা রাজনৈতিক উত্তেজনা তৈরি করে, কারা সাম্প্রদায়িক উত্তেজনা
এটা কি পুলিশ বুঝতে পারছে না? পুলিশ সব বুঝতে পারছে, কিন্তু পুলিশ